প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের একটি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আমার সাথে বিশেষ একজন অতিথি রয়েছেন। আজকের সাক্ষাৎকার অনুষ্ঠান অনুসারে অতিথি অনুসারে আমি বলবো যে আজকের একটি বিশেষ এক্সক্লুসিভ একটি সাক্ষাৎকার। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন বরগুনা ২ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য এবং বাংলাদেশের আজকের যে জাতীয় সংসদ আছে সেই সংসদের সরকার দলীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনির। স্যার, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো। প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব, সরকারের ৫ মাস বিগত হয়েছে এবং প্রধানমন্ত্রী হিসেবে আছেন জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রী হিসেবে এবং সরকারের ৫ মাসকে আপনি দুটোকে কিভাবে মূল্যায়ন করবেন আপনার দৃষ্টিতে? এই প্রশ্নটা আপনি না করে বলেন আমি যদি আপনাকে করতাম, আমরা ৫ মাস সরকার চালিয়েছি, আপনার কি দেখেছে? আমার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একজন ভিশনারি মানুষ আমরা বলি। আপনারা কি দেখেছেন সত্যি ভিশনারি কিনা? আমরা বলি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবদর্শী মানুষ, একজন মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ, একজন মানুষ যিনি গণতন্ত্রে বিশ্বাস করেন, একজন মানুষ যিনি তার স্বাধীনতাকে প্রোটেকশন করতে চান, একজন মানুষ যিনি তার সার্বভৌমত্বকে রক্ষা করতে চান, একজন মানুষ তার দেশের সকল মানুষকে স্বাবলম্বী করতে চান। এমন একটা মানুষ হিসেবে আমরা তার মুখে দিয়েছি। আর তার এই গত ৫.৫ মাস, ৫ মাস না ৫.৫ মাসে এই যা অর্জন করেছে, আমার জীবনে তো আমি অনেক চরিত্রে পেয়েছি। আমি অনেকবার, আমার প্রায় ৪০ বছর আমি রাজনীতি এইটার সাথে জড়িত। আমি এমপি হয়েছি ৮৮ বছর বয়স। আমি ৩৮ বছর এখন এমপি। আমি এমপি হওয়ার পর থেকে ৩৮ বছর গেছে। এই আমার দেখা সুযোগ হয়েছে। আমি প্রত্যক্ষ সাক্ষী অনেক কিছু। আমি একজন ভিশনারি মানুষ হিসেবে, একজন দেশদরদী মানুষ হিসেবে তাই তোমাকে যেভাবে দেখেছি, অনেক প্রধানমন্ত্রী এসে কারো সম্পর্কে বলি না, আমি বলি যে এটা একজন ভিন্ন রকম, ভিন্ন মাত্রা দিয়েছে দেশের মানুষ। দেশের মানুষ বিশ্বাস করে তার, উনি বিশ্বাস করেন। আপনাকে একটা সহজ উদাহরণ দিয়ে গেল। আগে মানুষ ফেসবুক দেখতো, ইউটিউব দেখতো, বা অনেক সোশ্যাল মিডিয়া দেখতো। মানুষ পার্লামেন্ট শুরু হলে সবাই পার্লামেন্টে যেত, পার্লামেন্ট দেখে মানুষকে পার্লামেন্ট মুখী করতে হয়েছে। এবং এখানে আমি অবশ্যই বলবো যে এখানে বিরোধী দলের ভূমিকা যথেষ্ট আছে এবং পজিটিভ ভূমিকা। আমরা একটা পজিটিভ কার্যক্রম নিয়ে আগাচ্ছি, বিরোধী দল সেখানে সহযোগিতা করছে পজিটিভ কার্যক্রমে। আমি তাদেরও ধন্যবাদ দিই এই সুযোগে। দে আর ডুইং অলসো ভেরি গুড ইন দ্য পার্লামেন্ট। আর আমরা পার্লামেন্টকে রিয়েলি ডেমোক্রেসির মূল কেন্দ্রবিন্দু বানাতে চাই। আমরা সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু বানাতে চাই পার্লামেন্ট। সেই লক্ষ্যে কাজ করেন। তার জন্য আপনি দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী বা ২ দিন ছাড়া চায়না গেছেন অথবা অন্যান্য এরকম রাষ্ট্রীয় ২ একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ছাড়া প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসদে বসে সকল ফাইল এখানে আসুন, এখানে শুই। এবং ইভেন ক্যাবিনেট মিটিং গুলোতে এই পার্লামেন্টে। এটার অর্থ এর থেকে বোঝা যায় যে একটা মানুষ মানে গণতান্ত্রিক মানসিকতা কি পরিমাণ তিনি বহন করেন এবং এই গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য তার চেষ্টা চালায়। দেখেন বিদেশে যাবেন, সেখানে দলের থেকে একজন নেতা যাবেন, কিন্তু সিপিপিকে যেতেই হবে, ম্যান্ডেটরি। এই যে সিপিপিকে যেতে হবে বিকজ হি ওয়ান্টস টু অ্যাকচুয়ালি বিল্ড আপ দ্য পার্লামেন্ট। পার্লামেন্টে কি হয়েছে হি ওয়ান্টস টু নো ইট, এবং সেটা পার্লামেন্টের কোনো ইনস্ট্রাকশন থেকে নিজে কিন্তু লাস্ট মোমেন্টে দিয়ে যেতে চায়। এই যে বিষয়টা, এটা বিগত দিনে ছিল না, কিন্তু এটা অন্যরকম। আমি তো আমার কথা বললাম, দেশের মানুষ জাজ করে আমরা কেমন করেছি। দেশের মানুষের জাজমেন্টই ফাইনাল জাজমেন্ট। আমি একদিন বলেছিলাম আমরা ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবো ইনশাআল্লাহ, আমরা পেয়েছি। একটা সময় মনে হয়েছিল যে যেভাবে প্রচার প্রপাগান্ডা এবং বট বাহিনী ইত্যাদি, তাতে মনে হয় অন্য একটা ভিন্নতম ক্ষমতায় আমরা। কিন্তু মানুষ ভুল করেন, মানুষ বিশ্বাস করেছে, আর তাই আমাকে দেখেছে, তার কাজ দিচ্ছে। সেই কারণে আলহামদুলিল্লাহ আমরা সে ফল পেয়েছি। যে ফল পাওয়াটা কিন্তু আমাদের জন্য একটা কাইন্ড অফ বার্ডেনই, যে মানুষের ওই প্রত্যাশা পূরণ আমরা করতে চাই। তার জন্য কিন্তু তারেক রহমান সাহেব উদয়স্ত পরিশ্রম করেন। 18 ঘন্টা কাজ নর্মালি করেন উনি, কোন 20 ঘন্টা, 19 ঘন্টা, 25 ঘন্টা কখনো 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 কাজ করেন। আপনি সকাল 9টায় আসার কথা, উনি 9টার রাত 15টায়। আবার বিকেলে উনি রাত্রে ঘুমাবার কথা 11টায়, রাত 12টা 12:30 একটার সময় ফোন করবেন। ট্রিমেন্ডাস পারফরমেন্স। হ্যাঁ, এখন সাধারণ মানুষ যারা আছেন তাদের কাছে কিন্তু আসলে একটা বিস্ময়কর বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আসলে একজন প্রধানমন্ত্রী এত সাদা যে চলাফেরা এবং কাজের যে গতি, তার সব দিকে তিনি যা করছেন এটা অত্যন্ত প্রশংসনীয়, যেটা আমরা শুনছি, আমরা দেখছি এবং আমাদের নিজেরও মতামত সেটাই। একটি বিষয়ে আমরা একটা বক্তব্য দেখেছি, স্থানীয় সরকার মন্ত্রী এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলেছেন যে আসলে পরিবর্তনটা শুধু প্রধানমন্ত্রীর মধ্যেই হচ্ছে।
আর কারো মধ্যে নয়, এটাকে আপনি সমর্থন করেন? না, এই কথাটাকে সমর্থন করি এইরকমের যে একটা মানুষ হলো কি, আমরা সূর্য একটাই, কিন্তু সূর্যের আলোয় আলোকিত হই আমরা সবাই, চাঁদ একটাই। একটা সূর্য যদি উঠে, সঙ্গত কারণেই যারা শীতে কষ্ট পেয়েছেন তারা মানে সেই শীতে একটু আলো এখান থেকে এসে তাপ নিবেই, আর তাপ নিলে ন্যাচারালি তিনি ভালো হবে। এটা তো বাস্তবতা। পরিবর্তন হয় নাই কোথায় সেটা আমি জানি না, তবে পরিবর্তন হয়েছে সকলের মধ্যে। যেমন ধরুন, সবাই 9টার আগে অফিসে আসে, বিটার পরিবর্তন। সবাই চেষ্টা করে তার সমস্যাটা সমাধান করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী যেন কোশ্চেন করতে না পারেন এই কাজটা হলো না কেন, এটা উনি করার চেষ্টা করেন। আমি মনে করি এটা পরিবর্তন। দ্বিতীয়ত হলো, মাননীয় প্রধানমন্ত্রী সারাদিন কাজ করেন, উনি কেমনি বসে থাকেন? ইজ এনাদার প্রবলেম তার জন্য। তারা কাজ করে। আচ্ছা, কাজ করার ক্ষেত্রে হবে কি, সে কারণে আপনি দেখেন মন্ত্রী পরিষদে কি কাকে নিয়ে হয়েছে জানি না, প্রত্যেকটা মন্ত্রী পরিষদে আপনি দেখবেন কোথাও জট নেই, সমস্যা নেই। একমাত্র আইন মন্ত্রণালয়ে আছে জট, আইনি মামলাগুলোর জট। সেগুলো খোলার জন্য তিনি কার্যক্রম করছেন। গতকালকেও তিনি একটা ডিসিশন দিয়েছেন যে আমরা সালিসি করে এগুলো মিটমাট করার জন্য একটা কার্যক্রম, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ আমরা জট পড়ে আছে। কাজে এই জট খোলার জন্য সব মন্ত্রীরা আন্তরিকতার সাথে কাজ করে। আমাদের হোম মিনিস্টারের কাজ আপনি দেখেন যে সমগ্র দেশে পুলিশ মরালি ডাউন হয়ে গেছে। আমি আমি বলি মনে করি আলহামদুলিল্লাহ তারা আপ পিছনে। এটা আমি এখন ধরেন আমি সবই ভালো দেখবো, ভালো দেখাই করা, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে মানুষের হিসেব করে সে কি পাইলো, আমরা কি পাবার জন্য কিন্তু কাজ করছি। কারণ ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, ধরেন এই 10,000 টাকা কৃষকের ঋণ মৌকুব করা, ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়া, পুরোহিতদের ভাতা দেওয়া, তারপর ধরেন এই খেলাকে প্রাধান্য দেওয়া, নতুন করে খোলা, আবার বিমান ক্রয় করা, আবার ধরেন এই যে ভূমি মন্ত্রণালয় আপডেটেড করা, মানে কোন জায়গাটা নাই যেখানে তাই সব কাজ করেন না। মেবি সেটা আমরা জানি না, এরকম জায়গায় মানে উনিও জানেন না, এরকম জায়গা হইতে পারে, হয়তো আর ভালো এটা থাকতেই পারে বড়। আমরা জানি না, কিন্তু জানি যেটুকু তার 100% করার চেষ্টা হচ্ছে, এবং সেটা অন বোর্ড সবাই। দেখেন হাম হয়েছে, উনি স্বাস্থ্যমন্ত্রী বাধ্য করেছে দিনের দৌড়দৌড়ি করতে, উনি নিজেও ব্যস্ত ছিলেন। এবং আমরা বাজেটের পরে এমপিদের এটা ট্রেডিশন গত 55 বছরে, আপনার বাজেটের পরে 30 তারিখ সব এমপিদের খাওয়াই, এবার আমরা খাওয়াইনি। রাত 11টার সময় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী টেলিফোন করে বলেন যে না খাওয়ালি কেন, আমি বলছি না খাওয়াতে অসুবিধা নেই, আমরা খাওয়াবো না, অসুবিধা নেই। এই টাকাতে হামিয়াতগুলো মানুষ মারা গেল, আমরা খেতে দিতে পারি না, আমরা খেতে পারিনি। এই যে খেতে পারেন এই মানবিক মানবিক চিন্তা এবং এরকম একটা রিয়েলাইজেশন। ট্রাফিকে বসে আছে, আমি বললাম যে আপনার সিকিউরিটি কোশ্চেন আছে, তার চেয়ে বড় কোশ্চেন আছে যে টাইমের কোশ্চেন। মাননীয় প্রধানমন্ত্রী এক সেকেন্ড টাইম ইজ সো ইম্পর্টেন্ট। তিনি বলেন যে এই টাইম ফর দ্য পিপল অফ দ্য বাংলাদেশ, যে হাউ আই এম থিঙ্কিং হাউ ক্যান রিজলভ দ্য প্রবলেম ইন দ্য কান্ট্রি, হাউ ইজ থিঙ্কিং ফর ইট। এবং ওটার সাথে কোটি কোটি ঘন্টা জড়িত। আমরা ধরেন 1 কোটি মানুষ বা 2 কোটি মানুষ সকালবেলা কাজে বেরোয়, আমাকে যদি ট্রাফিকে আমাকে 2 ঘন্টা 4 ঘন্টা খেয়ে ফেলে, অনেক ঘন্টা 2 কোটি মানুষ 8 কোটি ঘন্টা, 8 কোটি ঘন্টা আমার ওয়ার্ক ফোর্স কমে যায়। মাননীয় প্রধানমন্ত্রী 10 মিনিট নষ্ট করে 8 কোটি ঘন্টা বাঁচানোর চেষ্টা করতেছে। দ্যাট ইজ হোয়াট হি ইজ থিঙ্কিং। আপনি ময়লা পরিষ্কার হলো কিনা সেটা দেখতে নিজেই বলছে উত্তর প্রশাসনে নিয়ে। ঈদের পরে দিন রাত্রে 11টার সময় আমাকে ফোন করছে, ঈদের দিন, একবার জাস্ট ঈদের দিন, কোরবানি ঈদের দিন 11টার সময় আমাকে ফোন করেছে যে আপনার এই সংসদের ভবনের আশেপাশে ময়লা কেন, মানে ঘুরছেন রাত্রে 11টার সময়। আমি বললাম যে ময়লা কেন, এসে যাচ্ছে, ঠিক আছে দেখতেছি। আপনি কথা বলেন, এই যে রাত 11টার সময় আমাকে ফোন করেছে যে আপনার সংসদের আশেপাশে ময়লা কেন 11টার সময় রাত। এই বিষয়টা সকলটাই দেখার চেষ্টা করেন, সব বিষয়টাই। পরিচ্ছন্ন কর্মীদের টাকা দিয়েছেন, কেন দিয়েছেন? শহরকে সুন্দর রাখতে চান। আবার পানির সমস্যা নয় সেটা দেখেন, রাস্তাঘাটের সমস্যা নয় তা দেখেন, বিদ্যুতের সমস্যা নয় তা দেখেন। আমরা একটা বিরাট ক্রাইসিস ফেস করেছি গভর্নমেন্টের ভাষাতে তেলের প্রবলেম। আমরা দেখেন সেই তেলটাকে আমরা আলহামদুলিল্লাহ যেভাবে সলভ করেছি, কিন্তু একেবারে প্রচন্ড একটা সগোল তৈরি করার চেষ্টা করছি যে আমরা তেলের কারণে বোধ হয় গভর্নমেন্টই জানি, অথচ দেখেন কোনো প্রবলেম কিন্তু কোনো হয় না। সবচেয়ে বড় কথা আপনি বলবেন, মানুষ আগে, আপনার কথাই যদি বলি, আপনি ভয়ে ঢাকা, লন্ডন থেকে ঢাকা যদি আসছেন, কি কারণে আসছেন আপনি জানেন, আপনি কোনো অপরাধ করেন না, তারপরে মানুষ ফোনে কথা বলতো না, যে কথাটা ঠিক মানে এটা ঠিক মতো বলতো কিনা, মানুষ এখন ফোনে কথা বলে, মানুষ যায় আসে সব কিছু করে। এবং করার পরে যে মানুষের মধ্যে যে হাহাকারটা তৈরি হতো, অর্থনৈতিকভাবে ক্রাইসিস তৈরি হতো, 30 লক্ষ কোটি টাকা একটা দেশ থেকে নিয়ে গেছে, সেই দেশ তো ভেঙে পড়েছে। $1 দাম 7 টাকা বাড়িয়েছে এই মহিলা একদিনে। 7 টাকা একটা ডলারে আমাদের মতো একটা দেশ অফোর্ড করতে পারি, বিকজ তারা টাকাটা চুরি করে নিয়েছে।
এতগুলো ব্যাংক দিয়ে উঠেছে, ব্যাংক কোনো টাকা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে এরকম বিশ্ব চুরি পৃথিবীর ব্যাংকিং ইতিহাসে আর কখনো হয় মানে বাংলাদেশ। সেটা তো আমরাও এই যে চুরি হয়েছে চাপা হয়েছে, আমরা এইসব তো দেখি না। মানুষের দেখা উচিত যে হোয়াট উই ওয়ার, হোয়াট উই আর নাও। হোয়াট ইজ গোয়িং আর হোয়াট উই আর নাও, আমরা উত্তর চেষ্টা করছি। এর মধ্যেও ধরেন কতগুলো মানুষের মধ্যে আমরা যা ভালো দেখি তাদের, হ্যাঁ, এখন মানে এর কথা মানে এর দেখে না, তারা যাতে দেখে সে চেষ্টা আমরা করছি। তার মধ্যে আমি খুব সিনসিয়ারলি বলি, ইন দ্য পার্লামেন্ট অ্যাজ সিফুই আমি মনে করি এই লাস্ট প্রথম সেশনে 262 জন আমাদের মেম্বার পার্লামেন্ট, সবাই তারা পার্লামেন্ট সম্পর্কে জানে বেশিরভাগই বেশিরভাগ না, 262, 350 মধ্যে যদি 262 জন হয়, ইভেন লেস দেন 100 পিপল তারা মোর দেন ওয়ান টাইম পার্লামেন্ট মেম্বার। কাজে ইট ইজ এ বিগ প্রবলেম, ইটস এ বিগ প্রবলেম। তো সো এইটা নিয়ে আমরা মনে করছি, আমি পার্সোনালি মনে করছি যে একটা টার্বুলেন্ট টাইম আমি কোথায় পার করবো। আমার টাইম গেছে, মানে আমি টার্বুলেন্ট টাইম ব্যক্তিগতভাবে পার করছি, এরকম দৌড়দৌড়ি করতেছে আমার অনেক। আবার তাকে কনভিন্স করতেছে, বলতেছে, বসতেছে, করণীয় কি ইত্যাদি সব ওরিয়েন্টেশন কোর্স করাইতেছে, 2-3 বার ওরিয়েন্টেশন কোর্স আমি পার্টিসিপেট করেছি, আমি শিখাবার চেষ্টা করেছি, সিনিয়র নেতৃবৃন্দ মহাসচিব শিখাবার চেষ্টা করছি, সবাই মিলে। আমি মনে করি যে আই এম ভেরি হ্যাপি যে আই হ্যাভ গট মানে নাম্বার অফ পিপল, যে দিস কাইন্ড অফ পিপল আই হ্যাভ গট, and they are working with me. I am very happy because they want to know, এবং they are mostly educated, এবং they want to learn how to perform in the parliament and how to deliver. এই বিষয়টা অপোজিশনে যেমন আছে, পজিশনে তেমন আছে। অপোজিশনে আবার শিক্ষিত লোকের সংখ্যা আবার প্রচুর, স্পেশালি যে নেতা, তিনি অত্যন্ত চৌকস এবং তিনি মানে বিষয়টা বুঝতে পারেন, পার্লামেন্টের মেজাজ বোঝা, সাইকোলজি বোঝা ভেরি ইম্পর্টেন্ট। উনি যেটা বলছেন যে আমরা ডেমোক্রেসি বিল্ড আপ করার জন্য আমরা কাজ করি, আমাদের এনসিপি যারা আছে তারাও অত্যন্ত ভালো কথা বলে, এবং যখন ভালো কথা বলে এটা আমার বিপক্ষে যায়, আমি মানতে রাজি আছি। আমার বিপক্ষে যাবে না কেন? আমি যদি সঠিক না করি সেটা আমার বিপক্ষে যাবে, আমার দোষ ত্রুটি তারা দেখিয়ে দেবে। আই এম ভেরি হ্যাপি যে পার্লামেন্ট, আমি মনে করি আমি পার্লামেন্টের ইতিহাসে, বাংলাদেশ ইতিহাসে একজন মানবিক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, একজন ভিশনারি প্রধানমন্ত্রী পেয়েছি, একজন দেশ দরদি প্রধানমন্ত্রী পেয়েছি, মানুষ স্বাবলম্বী হওয়ার মতন চেষ্টা, সেই চেষ্টাটা তার মধ্যে আমি দেখেছি। ডেফিনেটলি একটু আগে আপনি আপনার বক্তব্যের মধ্যে বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সিকিউরিটির বিষয়টা আপনি বলছিলেন। এই প্রশ্নটা কিন্তু সাধারণ জনগণ বা অনলাইনে দেখি অনেকেই বলে থাকে, উনি যেভাবে সাধারণভাবে যে কোনো জায়গায় চলে যাচ্ছেন, মানুষের জনাকীর্ণ মানুষ আছে, গাড়ি থেকে নেমে ফুল নিয়ে নিচ্ছেন, এই বিষয়গুলো কি আসলে সিকিউরিটি কনসার্নের বিষয়ে আপনারা কি আসলে উদ্বিগ্ন আছেন নাকি? আমি ব্যক্তিগতভাবে উদ্বিগ্ন, সাজেশন দেন আপনি? কারণ আমি উদ্বিগ্ন এইসব কারণে, আমরা তো সবসময় বন্ধু দিয়ে পরিবেষ্টিত, আমরা পার্সোনাল ক্ষোভ থাকতে পারে, সামষ্টিক ক্ষোভ থাকতে পারে, সামাজিক ক্ষোভ থাকতে পারে, রাষ্ট্রীয় ক্ষোভ থাকতে পারে, বিদেশি ক্ষোভ থাকতে পারে, নানা জাতীয় ক্ষোভের নিয়ে আমরা এখানে বসি। ধরুন যারা এখান থেকে পালিয়ে গেছে, আর দে ফ্রেন্ড অফ মি? নো, দে আর নট ফ্রেন্ড। তারা তো দে ক্যান টেক এনি স্টেপস অন হিম, কাজে তার সিকিউরিটি মানে আই এম ভেরি কনসার্ন অ্যাবাউট হিম। এবং বাংলাদেশ একটা দেশ, যে দেশে প্রধানমন্ত্রী কোনো বাসা নেই, রাইট, কোনো বাসা নেই। তো কাজেই আমি মনে করি তার সিকিউরিটি আরো বাড়ানো দরকার। ইন দ্য পার্লামেন্ট আমি যেটা করেছি সেটা হলো যে আমাদেরকে একটা রেড জোন ডিক্লেয়ার করে, মানে নর্মাল পিপল জানি, মানে পার্লামেন্ট হলে যে অনেক কাজ থাকে তার, মানে কাজে এখানে মানুষ এমন ভিড় করে রাখে যে এটা খুব প্রবলেম। সেটা আমি করার চেষ্টা করছি। আমি মনে করি যে সকলের ইয়ে করে কার্যক্রম করে আমার মনে হয় সেটা আমি পার্লামেন্টে ঠিক করেছি। আউটসাইড আই থিঙ্ক দ্যাট হি শুড ডেভেলপ দ্য মোর সিকিউরিটি অ্যাবাউট হিম, as well as I will request, মানে আপনার মাধ্যমে রিকোয়েস্ট করি যে আপনাদের যার সুযোগ আছে তাকে বলার, অথবা তার মানে এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছে যারা বলার করা উচিত বলে আমি মনে করি, একদম ভেরি সিনসিয়ারলি মনে করি। আমরা বুঝি তিনি যা চাচ্ছেন, যেমন বহির্বিশ্বে উন্নত দেশগুলোতে প্রেসিডেন্ট যারা আছেন বা প্রধানমন্ত্রী যারা আছেন তারা যেভাবে ফ্রি মুভমেন্ট করেন, কিন্তু এখানকার সিকিউরিটি বাংলাদেশের সিকিউরিটি আসলে সমান না। তিনি চাচ্ছেন যে জনগণকে আসলে পাশে নিতে, পাশে যেতে, তারপরেও সিকিউরিটি কনসার্ন থেকে যায়। ধন্যবাদ আপনাকে। আমরা বহির্বিশ্বের সমান না, এই হিসেব করতে হবে। আমরা বহির্বিশ্ব হতে চেষ্টা করছি, হওয়ার পরে যেন সিকিউরিটি এরকম ধন্যবাদ। সংসদে ফিরে যায়, যেহেতু সংসদে আপনি সিকিউরিটি হিসেবে আছেন, আপনি এটা মেনটেন করেন। এই যে বিরোধী দল আছে তাদের সঙ্গে সরকারের সম্পর্ককে আপনি কিভাবে মূল্যায়ন করেন, যে সম্পর্কটা আছে, চলছে? আমি সম্পর্কটাকে মূল্যায়ন করি সবসময় প্রথমত কেস টু কেস বেসিসে,
বিরোধী দলের নেতা বলেছেন আমরা ভালো কাজের সমর্থন করব, মন্দ কাজের বিরোধিতা করব, আমি সেটাকে সমর্থন করি। আর আমি চাই যে দুইটা তিনটা জিনিস আমি তো খুব সিরিয়াসলি যাই। এক নম্বর হলো সমস্যাগুলো যা আছে জাতীয় সমস্যা, যে ধরেন আমাদের চাউলের ক্রাইসিস যদি হয়, আমরা আলোচনা করবো কোথায়? আমরা আলোচনা করবো জাতীয় সংসদে, এবং আমরা বিরোধী দল সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেবো আমরা করণীয়। এটা একটা দিক। আমরা মতে ঐক্যমত হব এবং আবার বিরোধিতা করব যখন প্রয়োজন হয়, এটা একটা দিক। ২ নম্বর দিক হলো যে আমাদের যে ওপিনিয়ন বিল্ডের ক্ষেত্রে সাধারণত আমরা পল্টন ময়দানে সভা ডাকি, রেসকোর্স ময়দানে সভা ডাকি, পার্লামেন্টের সামনে সভা ডাকি, আমাদের সভা করি, মিছিল করি রাস্তাতে। আমাদের ছোট্ট রাস্তা, কোন রাস্তা ব্লক হয়ে গেলে সাহায্য দিতে না, শেষ এক লাইফ, রুগী নিয়ে হসপিটাল যেতে পারে না। আমরা এই পার্লামেন্টের মাধ্যমে ওপিনিয়ন বিল্ড করতে চাই। একটা চ্যানেল ওপেন আছে ফুল টাইম অন লাইভ, মানে আপনি যা বলবেন সবকিছুই লাইভে মানুষ দেখতে পাবে। ফলে আপনি অপোজিশনে বসে যদি আপনি ইফ ইউ টক সেন্স, ইফ ইউ আর রেসপন্সিবল, ইফ ইউ শো ইউর রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দ্য পিপল অফ দ্য কান্ট্রি, ফলে পিপল উইল ট্রাস্ট, দে উইল বিল্ড দেয়ার ওন ওপিনিয়ন ফর ইউ। আচ্ছা, আমি যদি মিস্টেক করি, দে উইল বিল্ড দেয়ার ওপিনিয়ন এগেইনস্ট মি। আমি পজিটিভ করলে দে উইল বিল্ড দেয়ার ওপিনিয়ন ফর মি। পিপল আর বিল্ডিং, আপনি জানলেন তুমি প্রধানমন্ত্রী ভালো কাজ করে বিকজ থ্রু পার্লামেন্ট আমরা কাজ করি, মানুষ জানে, জানার সুযোগ দিয়েছি মানুষকে। আমরা এইখানটায় কোনো ব্যত্যয় ঘটাইনি, এবং আমরা এইখানকার কোনো আপনাদের যে ফ্রিডম অফ এক্সপ্রেস সেটাকে আমরা কণ্ঠ চেপে ধরিনি। এনিবার হোয়েভার হুইজ সে তার লিখে, মাননীয় প্রধানমন্ত্রী কার্টুন থাকে, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে কোনো কথা বলে না, তার ফ্যামিলি সম্পর্কে অনেক কথাবার্তা বলে বিভিন্ন সময়। এটা আনফর্চুনেট, এটা হলো তার রুচির প্রশ্ন, যারা করে তারাও খুব অন্যায় করে। কিন্তু কোশ্চেন হলো এই যে আমরা চেষ্টা করি ওটা দিয়ে যেন মানুষের ওপিনিয়ন বিল্ড হবে। তৃতীয়ত বিষয় যেটা চেষ্টা করছি সেটা হলো এই যে আমাদের মানুষরা যেন পার্লামেন্টের সাথে ইনভলভ, এবং আমরা যা করি সেই জিনিসটা যেন মানুষ জানতে পারে, মানুষ যেন জানে। এটা জানাবার সোর্স হল অপোজিশন, যে ডুই, এবং আমি মনে করি তারা নাইসলি তারা ডুইং ইট। আর আমরা যেটুকু সেটা করি, ইটস ওপেন, এনিবডি ক্যান সি, এনিবডি ক্যান বিল্ড হিজ ওন ওপিনিয়ন ফ্রম দিস পার্লামেন্ট। চিফ হিসেবে আপনি যে আছেন, বিরোধী সংসদ সদস্য যারা আছেন তাদেরকে মেনটেন করতে কোনো ব্যক্তিগত না 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 না, দে আর ভেরি কোঅপারেটিভ, ও ভেরি কোঅপারেটিভ। একটা ফ্র্যাঙ্কলি আপনাদের একটা কথা বলি, দে আর হাইলি এডুকেটেড। একজন মেম্বার হয়েছে শুধুমাত্র একবারের জন্য, কিন্তু আর বাকি যা প্রথমবারের মতো হয়েছে, বাট ইভেন দেন দে আর হাইলি এডুকেটেড, দে নো হোয়াট দে আর ডুইং, এবং তারা টু দ্য পয়েন্ট কথা বলার জন্য চেষ্টা করে। দে ইউজ টু কাম টু দ্য পয়েন্ট উইথ অল হোমওয়ার্ক ডান। তারা আসে উইথ পেপার্স, ডকুমেন্টস, সব আসে। আমি এটাকে অ্যাডমায়ার করি, আমি মানে অ্যাডমায়ার করি ফ্র্যাঙ্কলি বললাম, যে আমি কেন বিরোধী দল বললো আমি এটা ঢেকে রেখি, বললো আমি করা জবাব দিলাম, তা না। আমি চেষ্টা করি তারা যেন ভেন্টিলেট করে, তাদের মানে বিষয়টা, রিয়েল বিষয়টা যেন মানুষ জানতে পারে। তারপর আপনি এখানে বসে দেখে, লন্ডনে বসে দেখে আপনি বুঝবেন ক বিরোধী দল থেকে এই কথা বলেছে, আর খ সরকারি দল থেকে এই কথা বলেছে, কয়ের কথাটাই কারেক্ট, সিদ্ধান্ত নেবেন আপনি। কিন্তু আবার আপনি বলবেন ক্ষয়ের কথাটাই কারেক্ট, ক ঠিক বলে নেই, সিদ্ধান্ত আপনি নেবেন। কাজে দেশের বিল্ড, ওপিনিয়ন বিল্ড হবে এই পদ্ধতি। আমরা আগে একটা বাজে পদ্ধতি স্টটে, মানে মিছিল করবো, মিটিং করবো, এলাকায় মিটিং করবো, লোক যাওয়ার পরে হাজার হাজার লোক আসবে, দাওয়াত খাওয়াবো, ইত্যাদি ইত্যাদি কইরা আমরা একটা ওপিনিয়ন বিল্ড আপ করবো। সেটা কিন্তু দিন আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আমি মনে করি আগামী 2 বছরের মধ্যে এটি পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। এখানে যে সংসদকে আরো অংশগ্রহণমূলক বা জনমুখী করতে আপনি যা করছেন বেটার করছেন, আরো বেটার করতে আপনার কি কি পরিকল্পনা রয়েছে? এবং আমরা মাঝে মধ্যে দেখি যে স্পিকারও, মাননীয় স্পিকার বলে থাকেন যে আসলে সংসদের কিছু কিছু জায়গা হয়তো পানি পড়ে, এই যে পরিবেশটা, এগুলি ডেভেলপমেন্ট করার জন্য আপনার কি কি পরিকল্পনা রয়েছে? পানি পড়া একটা বিষয়, আর আমার প্রোগ্রাম একটা বিষয়, দুইটা বিষয়। পানি পড়ার প্রোগ্রাম হলো হিউজ বিল্ডিং লং টাইম এগো, এটা তো তৈরি হয়েছে জানেন পাকিস্তানের সময়। কাজে এটা ছোটখাটো জিনিস নষ্ট হয়, এগুলো আবার ঠিক হয়ে যাবে, এটা কোনো প্রবলেম হয়। মানে পিডব্লিউডি যথেষ্ট ভালো কাজ করছে, তারা কাজ কমপ্লিট করেছে অলমোস্ট, আর নেক্সট সেশন থেকে আর এই প্রবলেম হবে না। আর পরিকল্পনা আছে আমার, যেমন ধরেন প্রথম হলো পার্লামেন্টারি কমিটি, তারা যেন স্ট্রংলি ফাংশন করতে। পার্লামেন্টারি কমিটি কাজ করার পরে খালি সুপারিশের মধ্যে সীমাবদ্ধ না থাকে, তারা যেন অ্যাকাউন্টেবল করতে পারে একটা গভর্নমেন্ট, সে যেন করতে পারে। বলছে আপনি গভর্নমেন্টে বসেন, আপনি এত সিরিয়াস কেন অ্যাকাউন্টেবল হওয়ার জন্য? টুকুই থাকলেই তো ভালো। আরে ভাই, আমি অ্যাকাউন্টেবল হতে চাচ্ছি এই জন্য এই দেশটাকে, স্বাধীনতাকে রক্ষা করার,
সার্বভৌমত্বকে প্রোটেক্টেড করার জন্য, বাঁচাবার জন্য। আমরা স্বাধীন জাতি হিসেবে বাঁচতে চাই। আবার নেক্সট জেনারেশনও যেন বড় হয়, তারা যেন এই প্র্যাকটিসটা তৈরি হয় যে দেশ থেকে আর টাকা চুরি হয়, দেশ থেকে আর টাকা চুরি হবে না। সেইটা করার জন্যই অ্যাকাউন্টেবল তারা করবে। এটা হলো একটা দিক, এটা আমার প্রোগ্রামের মধ্যে আছে। আমি যে হাউস অফ কমন্সে গতকালকে দুজনের সাথে কথা হ্যাঁ, বলেছি, আমি দেখেছি হাউ নিউজ হাউ করেছি। আই ক্যান ওয়ার্ক করে, এবং আমি নভেম্বর মাসে একটা ডেলিগেশন এখানে আসবো, তাদের আমি দাওয়াত করেছি যে আপনারা পার্লামেন্টে আসেন, আপনার যদি সুযোগ থাকে তারা হু ইজ দ্য এক্সপার্ট অফ ইট, তাদের আমরা দাওয়াত করবো, যদি বলেন তাহলে আপনারা আসলে আমাদের লোকজনের ট্রেনিং দেবেন। তো আমরা অনেক কিছু জানি না, আমরা তো ওদের প্রথম এমপি পেয়েছি, এটা একটা দিক। আর একটা দিক হলো আগেও ধরেন এমপি হতে পারে, মানে ছিল না, তা আমাদের প্র্যাকটিস ছিল না। আমরা প্র্যাকটিস করতে চাই রিয়েলি দি পার্লামেন্ট, হাউ ইট ক্যান বি ফাংশনিং ফর দ্য মানে বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি। এটা একটা দিক। আরেকটা দিক হলো, যেমন আমি, আমার মনে মনে ইচ্ছা আছে যে আমি আই উইল কন্ডাক্ট এ লট অফ সেমিনার্স করবো এরকমের। পার্লামেন্ট যখন সেশন থাকে না, আমরা তো আসলে সেশনটা দুইটা সেশন আমার টার্বুলেন্ট টাইম গেছে, এখন আমি সময় পাবো আশা করছি। তো সেখানে আমি যারা জ্ঞানী আছে, প্রথিতযশা পুরুষ আছে, মানে লোকজন আছে, পুরুষ মহিলা যারা যেখানে আছে, যেমন ধরেন সংবিধান বিশেষজ্ঞ আছে, তারপর ধরেন বিশ্ববিদ্যালয়ে ভালো শিক্ষক আছে, তারপরে ধরেন ইঞ্জিনিয়ার্স আছে, এই টাইপের যারা কবি সাহিত্যিক আছেন, তাদের আমি দাওয়াত করব। যেন একজন দুজনকে দাওয়াত করলাম, তারা বক্তব্য রাখলেন, আমরা শুনবো। আমরা তো সব জানি তা না, আমরা তো এরকমের না যে আমরা সব জানতাম মানুষ, কাজে আমরা অনেক কিছু জানি না। একটা মানুষ যদি আমাদের এইভাবে সাহায্য করে, যেমন তার ইউরোপিয়ান কিছুদিন আগে ওয়ার্ক করেছে, তারা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে ফর দ্য বাজেটারি সিস্টেম, যে আমরা ওয়েলকাম করি। এই টাইপের আমার কিছু কার্যক্রম করতে হবে। 2 3 নম্বর হলো পিপল, actually they have cast their vote in favor, they have given their support to us, to whom they have given their support, এটা তাদের জানার অধিকার আছে। দে আর ওয়াচিং ইন দ্য টেলিভিশন। আমি যাদের ফিজিক্যালি এখানে হাজির করতে চাই, গামছা পরিয়া খালি পায়ে বা পা ভাঙা স্যান্ডেল ছেড়ে স্যান্ডেল পরিয়া, দে উইল বি সিটিং ইন দ্য বিএপিসিতে বসে তারা দেখবে, দে উইল অবজার্ভ দ্য পার্লামেন্ট। আমাদের সাউন্ড সিস্টেম খারাপ আছে, আমরা সাউন্ড সিস্টেম ভালো করতে চাই। আমি 20 জন 25 জন প্রত্যেকটা সেশনে প্রত্যেক দিনের জন্যই রাখবো ভবিষ্যতে, ভেরি গুড। এটা আনবো। তারা এখানে থাকবেন এবং তারা ওপিনিয়ন বিল্ড আপ করবে না, তাদের এমপি আমরা, তাদেরই ভোটে আমরা নির্বাচিত হয়েছি। তারা বিশ্বাস করুক যে তাদের এমপি করে কি, দে মাস্ট সি, তারা দেখুক। এটা একটা দিক। 4 নম্বর হলো আমরা স্টুডেন্টদের দাওয়াত করবো ভবিষ্যতে, টার্গেট আছে। যেমন আমরা একটা ফিউচার জেনারেশনও বিল্ড আপ করতে চাই, তারা আসুক, পার্লামেন্টের ডিবেট দেখুক। সেই জন্য আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করবো, যেমন স্টুডেন্টদের, বিশেষ করে ইউনিভার্সিটি স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট বা আদার স্টুডেন্টস আসবে, এবং সেখানে একটা ভবিষ্যতে টার্গেট আছে, মিনি পার্লামেন্ট করবো তাদের দিয়ে। তারা ডিবেট করবে, অপোজিশন পজিশন কথা বলবে, তারা এইসব করবে, করার এগুলো প্রোগ্রাম আছে। তাতে হবে কি, আমরা যা করলাম তা তো করলাম, হয়তো আমরা সব পারলাম না, নেক্সট জেনারেশন যারা আসবে তখন তারা ভালো করবে। এবং তারা প্র্যাকটিক্যালি পার্লামেন্টকে শিখবে বা দেখুক, এটা আমরা চাই। এই কাজগুলো আমি করতে চাই, এখনো কিছু হয় নাই, প্ল্যানটা আসল, আপনার যে প্ল্যানগুলো বললেন হুম। আসলে এগুলো অতীতে হয় নাই। তো ভেরি গুড প্ল্যান, কারণ নতুন জেনারেশন যারা আছে বা তান্ত্রিক জনগণ যারা আছে, আপনি যদি ভোট দিয়ে নির্বাচিত করেছে, তারা যদি এই সুযোগগুলো পায়, তারা অনেক নলেজ গ্যাদার করতে পারবে এবং পরবর্তী সময়ের জন্য হয়তো ভালো এই যে সাংবাদিক আছে, হুম। অনেক সাংবাদিকে কিন্তু বিশাল নলেজের অধিকারী তারা, আমরা সেই সব তাদের নলেজটাকে কাজে লাগাবো। ভেরি গুড, ভেরি গুড। আমি আপনার এলাকায় চলে যাই, আমরা তো সংসদ নিয়ে কথা বললাম, জাতীয় বিষয় নিয়ে কথা বললাম। মানুষ প্রত্যাশিত আপনার প্রতি, আপনার এলাকার জনগণের প্রত্যাশা এই 5 মাসে কিছু পূরণ করেছেন বা কি করতে চাচ্ছেন, একটু যদি বলতেন। আমার এলাকায় যেসব প্রবলেম আছে, আমি তো ভেরি ন্যাচারালি আমি অ্যাড্রেস করি। আর আমি তো ধরেন চৌধুরী করতে পারি না বা সুযোগ থাকে না, তো আমি সেটা করি। মানুষের যেসব প্রবলেম আছে সেটা প্রবলেম এভরিডে আই মিট যদি, তারপরে মাঝখানে তো করতে পারিনি পার্লামেন্টের কারণে, মানে আমার প্রেশার ছিল বেশি, তো এখন করি। তারপরে ধরেন তাদের যে প্রয়োজন যেখানে আছে সেগুলো করি। আর একটা জিনিস যেটা মানুষের মধ্যে জানে না, যেমন ধরেন মানুষ কি করলে ভালো হবে, কি করলে তারা মানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, সেটা প্রোগ্রাম তো জানে না। সেই প্রোগ্রামগুলো যেমন আপনার 7-8টা প্রোগ্রাম আছে যেগুলো আমি করবো, আর করা শুরু করছি, অলরেডি ডান। সেই সব কাজ করলে আমি মনে করি আমার মানুষ, আমি আর একবার এমপি হবো কিনা, বেঁচে থাকবো কিনা আমি জানি না, মানুষ ভালো থাকবে, স্বাবলম্বী হবে, সেটা আমার কাজ। আর আপনি অনেকগুলা আমার প্রশ্ন ছিল এগুলো বলে ফেলেছেন আপনার পরিকল্পনার মধ্যে। আমার আসলে জানতে ইচ্ছে ছিল যে আসলে
তরুণ প্রজন্মকে সংসদীয় কার্যক্রমের সাথে কিভাবে সম্পৃক্ত করা যায়? আপনি এই ভেরি গুড, আপনি এই প্ল্যানটা আপনি নিয়ে নিয়েছেন। আমি উত্তর পেয়ে গেছি। আমি যদি বলি যে চিফ হুইপ হিসাবে আসলে মূল চ্যালেঞ্জ আপনার সামনে কি আছে বলে মনে করছেন আপনি? কাজ তো অনেক করছেন। চ্যালেঞ্জটা কি আসলে? মূল চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ? আমরা মনে করি অনেকগুলো চ্যালেঞ্জের কথা বলি, শব্দটা চ্যালেঞ্জ আমি বলতে চাই না। আমি কোনো চ্যালেঞ্জ ফিল করি না, ফ্র্যাঙ্কলি আপনাকে বলি। যে জিনিসটা চাই যে একটা স্মুথ ট্রানজিশন চাই গভর্নমেন্ট, আমি চাই। আমরা তারেক রহমান সাহেব কাজ করার পরে, আমরা পরিশ্রম করার পরে, পার্লামেন্ট চালাবার পরে দেশের মানুষ যদি মনে করে আমরা যোগ্য না, আমরা পারিনি, যাদের খুশি তারা তারা বসত তারা পক্ষে ভোট দেবে। আমরা চেষ্টা তো করবোই যেন মানুষ আমাদের ভোট দেয়, দিল না, আইন কোনো অসুবিধা নেই, আমরা পরিশ্রম করবো। তারা সরকার গঠন করবে, সরকার গঠন করে তারা যেন ভালো করে, আমরা সহযোগিতা করবো। কে করবে তা জানি না, হয়ে বাড়িয়েছে। আমরা এইটা চাই, একটা স্মুথ ট্রানজিশন চাই। দেশে অটোক্রেটিক সিস্টেম তৈরি না হোক সেটা চাই, দেশের সম্পদ লুটপাট না হোক সেটা চাই, দেশের মানুষ ভালো থাকুক সেটা চাই, মানুষ স্বাবলম্বী হোক সেটা চাই। এগুলো হলো কাজ। এমপি হিসেবে আমি পার্লামেন্টে যা করি সকল কাজে কিন্তু বটম লাইন নিয়ে করি। আমার মানুষ ভালো নাই, আমি বিরাট ভালো কাজ করলাম পার্লামেন্টে, লাভ নেই। আমি মানুষ ভালো রাখার জন্য যে কাজ, মানুষের স্বাবলম্বী হওয়ার জন্য যে কাজ, অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার জন্য যে কাজ, সেই কাজগুলো করাটাই হলো আমাদের কাজগুলোর মনে। সেজন্য কোনো চ্যালেঞ্জ নেই। আমি বলি সামনে কাজ আছে, আমরা করতে থাকবো যতখানি পারি। যেন 100টা কাজ আছে, আমি 5টাই করলাম, সে কথার কথা। 95টা পারিনি, আচ্ছা পারিনি, আপনি এসে করেন। রাইট। আমি 90টা করছি, ফাইন, আপনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করেন। এর মধ্যে ভুল আছে আমার 10টা, ভুলটাকে আপনি বলেন, আমরা চেষ্টা করবো। ইটস ওপেন। আমাদের গভর্নমেন্টকে যারা চাই শুড বি ভেরি ট্রান্সপারেন্ট, ও গভর্নমেন্ট ট্রান্সপারেন্ট হওয়ার চেষ্টা করবে। বিশেষ করে আমার নেতা তারিক সাহেব আপ্রাণ চেষ্টা করেন শুড বি ট্রান্সপারেন্ট। তার খাবারের খরচ 150 টাকা। এই মাত্র কয়েকদিন আগে এখানে হাসিনা প্রত্যেক বছর দেখলাম তো আমরা। 35 কোটি টাকা করে খেয়েছে। দেখলাম। 35 কোটি টাকা চাবাই খেলো, কি খাওয়া যায় নাকি? টাকা টাকা খেলে তো খাওয়া যায় না, এটা খাইছে। সেটা মানে কোনো ওনার মেনশন নাই। ওনার ওনার তো আমি তো মনে হয় 150 টাকা দিয়ে খায়ও না, তো 10-20-25 জন লোক খাওয়া লাগে বিভিন্ন সময়, লোকজন আসে এই করতো অ্যাভারেজে। তারপরে এবার রাষ্ট্রীয় গেস্ট থাকে, ইয়ে থাকে, সেটাকে সব মিলিয়ে তাতে তারেক সাহেবের যে টাকা, ধরেন তাতেও তো 5 কোটি টাকা খরচ হওয়া উচিত বলে মনে হয়। আমি জানি না তার কয় টাকা খরচ হবে, আমি পুরো 1 কোটি টাকা খরচ করতে পারি কিনা সন্দেহ হচ্ছে। সম্ভব না তো। হুম। একজন তো যাই হোক, আমি এটা বলতে চাই, এটা চ্যালেঞ্জ ইজ না, we are not going মানে for taking any challenge, or we are not working for the challenge. We are working how we can do the job, we are trying to do it. আমরা যা বুঝি, এমন হতে পারে আমরা বুঝি না, আপনাদের কোনো বুঝার সুযোগ থাকলে আপনারা সেটা পেপারে দেখেন, বলেন, বলার সুযোগ আছে, আমরা শুনবো। শুনে সেটা যদি গ্রহণ করা যায় তো নিশ্চয়ই আমরা গ্রহণ করবো। গ্রহণ করে আমরা চেষ্টাই করব যে আমরা এই কাজগুলো অ্যাচিভ করতে পারি। ধন্যবাদ। আপনি রাজনীতিতে সফল। আপনি বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আপনি 2বার আমার আমি যদি ভুল না বলি স্বতন্ত্র থেকে আপনি জনপ্রিয়তার প্রতিফলন। এবার আপনি চিফ হুইপ আছেন। একজন সফল চিফ হুইপ হতে গেলে আসলে কি গুণটা বড় প্রয়োজন? অ্যাকোমোডেট করা, সবচেয়ে বড়, মানে সকলকে নিয়ে চলা। আপনি একলা তো চলতে পারবেন না। আপনি সেখানে যদি অপোজিটকে সিগারেট করে ফেলেন, বা ধরেন এই যে স্বতন্ত্রকে আপনি সিগারেট করে ফেলেন, বা ধরেন আপনি গভর্নমেন্ট দলের আপনি একটা গ্রুপকে সিগারেট করেন, অমুক অমুক, ইউ ক্যানট ডু ইট। অল মেম্বার্স আর ইউর মেম্বার, ইউ আর দ্য মেম্বার, ইউ আর দ্য চিফ হুইপ অফ এভরিবডি। আর একটা আপনি শব্দ বলেছেন যে সরকার দলের চিফ হুইপ, আমি আপনার সরকার দলের চিফ, আমি সংসদের চিফ, আমি সংসদে চিফ। সো আই এম টু অ্যাকসেপ্ট এভরিবডি, আই এম টু অ্যাকোমোডেট এভরিওয়ান। এখন আপনার চাহিদা একটা থাকতে পারে, আরেকজনের চাহিদা তার একটা ভিন্ন, আরেকজনের চাহিদা ভিন্ন। একজনের চাহিদা এলাকার ডেভেলপমেন্ট, আরেকজনের চাহিদা পার্লামেন্টে বক্তৃতা দেওয়া, আরেকজনের চাহিদা হলো তার পার্সোনাল প্রবলেম। কারণ পার্সোনাল প্রবলেমও এক ধরনের প্রবলেম, পার্লামেন্টে বক্তৃতা দেওয়া একটা প্রবলেম, ব্যক্তিগত ডেভেলপমেন্ট একটা প্রবলেম। কাজে প্রত্যেকটাকে অ্যাকোমোডেট করা, এবং সেইটা মাননীয় প্রধানমন্ত্রীকে কিছু বলা, মাননীয় মন্ত্রীদের কাছে বলা, এবং স্পিকারের কাছে বলা। আমি ওয়ার্কিং এজ এ ব্রিজ অফ বলা, যে আমি সবার মাঝখানে একটা ব্রিজ হিসেবে কাজ করি। সেটা আমি মনে করি যে এটা আমি হয়তো যা পারি করছি, করে পারি, যেটুকু কম খামতি আছে সেটা আমি বারবার চেষ্টা করবো। চেষ্টা অন্যান্য ব্যবসায়ীরাও কাজ করে, যথেষ্ট কাজ করে। বিশেষ করে আমি নাম না বললেই না, যথেষ্ট কাজ করে, যথেষ্ট কাজ করে। কাজে এরকম একাধজন তো যথেষ্ট সাপোর্ট করেনি। আমি তো আমার যেটুকু জ্ঞান বুদ্ধিতে আছে সেটুকু করি। কারণ আমি অনেক সময় না বুঝতে পারি, সেটা ভুল হইতে পারে। সেই ভুলের জন্য আমি আপনার মাধ্যমে সকল কাছে এমনি ক্ষমা চেয়ে নিচ্ছি, চাই সবসময়।
আর এমনি সকলকে অ্যাকোমোডেট করে চলাটাই আমি সেও মনে করি আমার ভালো লাগে, কেউ বাদ দিয়ে না। ধন্যবাদ। শেষ পর্যায়ে আমরা শেষ করে ফেলবো। আমার একটা ব্যক্তিগত রিকোয়েস্ট আছে। আমার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ ১ আসনে জামালগঞ্জ। আমাদের সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী। তিনি যথেষ্ট চেষ্টা করছেন এই জনপদটাকে আসলে উন্নয়নশীল করার জন্যে সংসদে বক্তব্য রাখছেন। আপনি দুটো বিষয় আমি বলবো। একটা হচ্ছে যে যদি পারেন রিকোয়েস্ট আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে যে আমাদের সংসদ সদস্যকে তার সমস্যাগুলো তুলে ধরার জন্য একটু বেশি সময় দিবেন, চেষ্টা করবেন। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের এলাকার উন্নয়নের ক্ষেত্রে আমরা অত্যন্ত আসলে প্রত্যন্ত জনপদে বসবাস করি। তিনি চেষ্টা করছেন তাকে একটু সহযোগিতা করবেন। যদি বরাদ্দ টরাদ্দ বিষয়ে কোনো রিকোয়েস্ট হেল্প লাগে আপনি এটা করবেন আমাদের এলাকাবাসীর পক্ষ শোনেন, থেকে। সুনামগঞ্জের নাম হয়েছে আপনাদের সুনামের কারণে। আপনার সে সুনামগঞ্জ, সুনামগঞ্জটার সুনাম হলো তাদেরকে এমনি ছড়িয়ে পড়ে কার্যক্রম করে। আর যে আপনাদের যার কথা বললেন, তিনি আন্তরিক এবং এলাকার জন্য কাজ করেন, পার্লামেন্টে কথা বলতেছেন, এই সব গুণাবলী সম্পন্ন একটা মানুষকে আপনার সংসদ সভা নিয়েছে। আমি আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে ওইখানে মানুষ এবং একজন ভালো মানুষকে সংসদ সভা নিয়েছে। আপনারা তো বিরাট কাজ করে ফেলছেন, মানে প্রথমবারই আপনারা বোয়ালনো ধরে ফেলছেন এবং না, অনেক সেটা ভালো, অনেক ভালো। অনেক ভালো মানুষ, উনি কাজ করছেন। আমার তরফ থেকে যদি কিছু করার সুযোগ থাকে বিষয়ে সুনামগঞ্জের জন্য, আমি অবশ্যই করব। অনেক বিশেষ গুণটা হচ্ছে যে কমিউনিকেটিভ। আমরা এই যে ফোন করি লন্ডন থেকে রাত ২টার সময় ধরে ফেলি। হ্যাঁ, মানে ইয়া করে না আরকি, মানুষের সাথে ভালো একটা ইয়া। অ্যাভয়েড করেন। হ্যাঁ, ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার পক্ষ থেকে যদি জনগণের উদ্দেশ্যে, আপনার এলাকার জনগণের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান। বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে আমার একটা নিবেদন আছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব আন্তরিক কিনা দেশের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমাদের কোনো মানুষ কি দেখবেন না, আমার হৃদয়কে দেখিয়ে সিদ্ধান্ত দেবেন আমি কে ছিলাম এবং আমি কি পাঠিয়েছি। ওটা লেখা মানে ইয়ে আছে, আমি কি রেখে গেছি আর কি পাঠিয়েছি। আমি সেটা দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও কেমন রাখি। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে রিকোয়েস্ট করতে চাই, আপনারা আমাদের নেতা তারেক রহমান সাহেবকে দেখবেন। আমার নেতাকে দেখে যদি মনে করেন তিনি দেশের কল্যাণে কাজ করছেন না এবং তিনি দেশের মানুষের শত্রুতা করছেন, বৈরিতা করছেন এবং তার কাজ আপনার পছন্দ হয় না, তাহলে আপনাদের আমি আর কোনো আবেদন নাই। আর যদি মনে করেন তারেক সাহেবের হৃদয় দেখে যদি হ্যাঁ উনি আন্তরিক আপনাদের জন্য, দেশের মানুষের জন্য, আমি বিনয়ের সাথে অনুরোধ করবো আপনারা সবাই যেন তার কাছে থাকে, তার সাথে থাকে। আমি নুরুল ইসলাম উনি বেঁচে থাকতে পারি না, কিন্তু মানুষের মৃত্যু হতে পারে, তবে আমি প্রত্যাশা করবো আপনাদের কাছে একটা ভালো মানুষকে বাঁচিয়ে রাখা দায়িত্ব আমাদের সকলের। এবং উনি অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত, যা সত্যি কথাই, এটা কোনো প্রশংসার জন্য বা কোনো ফ্ল্যাটারি না। আমার দেখা মতে আমি প্রধানমন্ত্রী হিসেবে এবং সরকারের মেইন ব্যক্তি হিসেবে আমি মনে করি অত্যন্ত ভালো। এরকম একটা ভালো মানুষ যদি আপনারা বিশ্বাস করেন, বিশ্বাস যদি করেন, তাহলে ওনার কাছে থাকবে। যে যত কথাই বলুক না কেন, আপনার নিজের জ্ঞান থাকবে, আপনার জ্ঞানের উপরে কিছু কিছু কোনো জ্ঞান, যে সকল জ্ঞানের উৎস কিন্তু যে তার কাছে। কাজে আমি একে বিনয় সিদ্ধান্ত করছি তার হৃদয় দেখে, তার মানবিক গুণাবলী দেখে এবং তার দেশকে বাঁচাবার প্রচেষ্টা দেখে, এবং তিনি একজন ভিশনারি, একটা দেশকে বাঁচাতে চান, চেষ্টা আছে, সেই সব দেখে আপনারা তার পাশে দাঁড়াবেন, সেটা প্রত্যাশা করি আপনাদের সকলের কাছে। ধন্যবাদ আপনাকে। আমরা শেষ করে ফেলছি। আশা রাখছি যে ভবিষ্যতে আপনার সাথে হয়তো বা দেখা হবে আমরা বাংলাদেশে গেলে, এবং এখানে আসলে আপনি আমাদেরকে সময় দিবেন। আপনি যথেষ্ট সময় দিচ্ছেন। যেখানে আপনি সময় পাচ্ছেন সেই সময়টুকু, মূল্যবান সময়টুকু দিচ্ছেন। প্রিয় দর্শক, আজকের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আমার সাথে বিশেষ একজন অতিথি ছিলেন। আপনার কথা শুনেছেন। তিনি হচ্ছেন বরগুনা ২ আসন থেকে বারবার নির্বাচিত হয়েছেন। এবার নির্বাচিত হয়েছেন এমপি হিসেবে, এবং সংসদের মাননীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি ছিলেন আমার সাথে। ভবিষ্যতে হয়তোবা নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সাথে ছিলাম আমি আরিফ মাহফুজ। ধন্যবাদ সবাইকে।